চট্টগ্রাম তথা দেশের রাজনীতিতে এমন কিছু মানুষ ছিলেন, এমন কিছু ব্যক্তিত্ব ছিলেন যারা শুধু একজন রাজনৈতিক নেতা নন কিংবা একজন পদাধিকারধারী ব্যক্তি নন, তারা তাদের সময়কে ধারণ করেছেন। তাদের জীবন মানে শুধু রাজনীতি নয়, তাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে সমাজ, অঞ্চল এবং দেশকালের ইতিহাস। আমরা আজ এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে এখানে আলোচনা করব। তিনি ছিলেন প্রকৌশলী, তিনি ছিলেন সংসদ সদস্য, তিনি ছিলেন মন্ত্রী, তিনি ছিলেন ডেপুটি স্পিকার এবং একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। তিনি আবুল হাসনাত মোহাম্মদ লুৎফুল কবির সিদ্দিকী, সংক্ষেপে LK সিদ্দিকী, চট্টগ্রামের সন্তান, সীতাকুণ্ডের সন্তান। আমাদের আজকের আলোচনা তার জীবন, কর্ম এবং আদর্শ নিয়ে। আমাদের আজকের এই আলোচনায় উপস্থিত আছেন তিনজন অতিথি। আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আছেন জনাব সাইফুল ইসলাম শিল্পী, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক, ব্যুরো প্রধান, 71 টেলিভিশন। আছেন জনাব বদিউল আলম বদরুল, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, চট্টগ্রাম উত্তর জেলা। আসসালামু আলাইকুম। আছেন মোহাম্মদ জহুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সীতাকুণ্ড উপজেলা। আপনাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা আসছি জনাব জহুরুল আলম আপনার কাছে। জনাব LK সিদ্দিকী সাহেবের সাথে আপনাদের দীর্ঘ সময় কেটেছে। ওনার সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন সব কিছু আপনি খুব কাছ থেকে দেখেছেন। এই মহান ব্যক্তিত্বের জীবন, বেড়ে ওঠা এবং শৈশবের কিছু গল্প যদি আপনি আমাদের শোনাতেন। সাবেক মন্ত্রী, বাংলাদেশের কৃতি সন্তান, আমাদের সীতাকুণ্ডের গৌরব, যিনি 1939 সালে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী ইউনিয়ন 4 নম্বর মুরাদপুর ইউনিয়নের রহমতনগর গ্রামে উনি জন্মগ্রহণ করেন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ওনারা 7 ভাই 2 বোন। উনি 7 ভাই এবং 2 বোনের মধ্যে উনি চতুর্থ, আর বোনদের মধ্যে বোন সহ হলে উনি পঞ্চম। উনি শৈশবে প্রথমে রহমতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া করেন ক্লাস 4 পর্যন্ত। ওইখান থেকে ওনার বাবা সরকারি কর্মকর্তা ছিলেন, ফিরোজপুরে বদলি হয়েছিলেন। ওই সুবাদে উনি রহমতনগর প্রাইমারি স্কুল থেকে ফিরোজপুরে গিয়ে সেখানে উনি বাকি পঞ্চম শ্রেণী থেকে 8 পর্যন্ত উনি ফিরোজপুরে সম্পন্ন করেন। এরপরে উনি আবার সীতাকুণ্ড, পরবর্তীতে সরকারি এসে তখন আদর্শ উচ্চ বিদ্যালয়ে 9ম শ্রেণীতে ভর্তি হয়েছিলেন। এবং তখন ওনার ক্লাসমেট ছিলেন ক্লাসমেটদের মধ্যে অন্যতম ময়মনসিংহ বিশ্ববিদ্যালয়ের সাবেক VC ডক্টর মোহাম্মদ হোসেন সাহেব ছিলেন ওনার ক্লাসমেটদের অন্যতম একজন। শৈশবকালের বন্ধু। 9ম শ্রেণীর লেখাপড়া করতেন সায়েন্স থেকে। উনি পরবর্তীতে প্রকৌশলী জীবনটা বেছে নেন। উনি প্রথমে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে একটা নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিয়ে পরবর্তীতে আহসানুল্লাহ কলেজ, বর্তমান বুয়েট, খাজা আহসানুল্লাহ যে কলেজ প্রতিষ্ঠা করেন, আহসানুল্লাহ কলেজ তখন এখন বুয়েট হিসেবে পরিচিত। তখন ছিল আহসানুল্লাহ কলেজ, নবাব আহসানুল্লাহ প্রতিষ্ঠা করতেন বিদে এই কলেজ থেকে উনি পরবর্তীতে এটা বর্তমানে বুয়েট, ওখান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আর্কিটেক্ট হিসেবে উনি ডিগ্রি লাভ করেন। এরপর তিনি গ্যামস বাংলাদেশ লিমিটেডের আন্ডারে লিবিয়ার রাজধানী ত্রিপলিতে কর্মরত ছিলেন। পরবর্তীতে উনি জিয়াউর রহমান, আমাদের তৎকালীন ওনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন যখন প্রথম 1978 সালে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান উনি আমাদের বারকুণ্ড উচ্চ বিদ্যালয়ে জনসভা করতে এসেছেন। ওখানে আমাদের ইঞ্জিনিয়ার LK সিদ্দিকী মহোদয়ের বড় ভাই, যিনি বাংলাদেশ নৌবাহিনীর কমোডর ছিলেন, ওনাকে কমোডর মহসেন সিদ্দিকী। তো এই কমোডর মহসেন সিদ্দিকীতে জিয়াউর রহমান চিনতেন, কিন্তু LK সিদ্দিকী সাহেবকে উনি চিনতেন না। তো জিয়াউর রহমান সাহেব ইলেকশন করবেন আমাদের দলের, জাতীয়তাবাদী দলের ইলেকশনে আমাদের ক্যান্ডিডেট প্রয়োজন। তখন উনি নৌবাহিনীর যিনি কমোডর সিদ্দিকী সাহেবের ইমিডিয়েট বড় যিনি
ওনাকে বললেন যে মিস্টার সিদ্দিকী, আপনাকে সীতাকুণ্ডে ইলেকশন করতে হবে। তখন উনি বললেন, স্যার আমি তো ছোটোবেলা থেকে বাবার সাথে বাইরে লেখাপড়া করছি, এরপরে তো নৌবাহিনীতে আসছি কর্মজীবন, আমাকে তো সীতাকুণ্ডের মানুষ বেশি চেনে না। আমার এক ছোটো ভাই আছে, কি নাম, এলকে সিদ্দিকী। তো জিয়া রহমান সাহেব এলকে সিদ্দিকিরা প্রিপারেশন চাইলেন, তখন আবুল হাসান মোহাম্মদ লুৎফুল কবির সিদ্দিকী উনি বললেন, উনি কোথায়, উনি লিবিয়াতে আছে স্যার। এ কী করে, এই উনি গ্যামাস বাংলাদেশ লিমিটেডের আন্ডারে লিবিয়াতে স্যার কর্মরত। উনি একটা ছাত্রনেতা ছিলেন আসানুল্লাহ কলেজের, তখন ছাত্র সংখ্যা কম ছিল, উনি রাজনীতিক হিসেবে না ছাত্রদের নেতা ওখান ছিলেন। থেকে ফিরিয়ে ওনাকে ডেকে আনা হলো, তারপর রাজনীতিতে উনি জয়েন করেছেন। হ্যাঁ এরপরে ওনার বাকি ইতিহাস। হ্যাঁ আমরা জোর ভাই আমরা আসবো আপনার কাছে আবার। আমরা একটু জনাব বদিউল আলম বদরুল আপনার কাছে আসতে চাই। যে এই যে বললেন উনি এভাবে একজন পেশাজীবী থেকে রাজনীতিবিদ হয়ে গেলেন, ওনার রাজনৈতিক জীবনটা কেমন, আপনারা কিভাবে ওনাকে পেয়েছেন? আপনাদের তো অনেক দিন ওনার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছিল। আমার কাছে ওই এলকে সিদ্দিকী সাহেব একজন রাজনৈতিক নেতাকে অথবা একজন কর্মী, 3 নম্বর কর্মীকে এত মূল্যায়ন করতেন, সেটার একটা উদাহরণ দিই। আমি ইউনিয়ন বিএনপির সেক্রেটারি, সাধারণ সম্পাদক, আমার ইউনিয়ন বারকুন্ডি ইউনিয়ন। তখনকার সময় উনি ছিলেন পানি সম্পদ মন্ত্রী। তো এলাকা থেকে এবং এলাকার বাইরে থেকে অনেক লোক গেছেন ঢাকায়, খুব পাওয়ারশালী লোকজন, একটা বিষয় নিয়ে। আমাদের এলাকা ভিত্তিক, আমাদের যেমন বারকুন্ডের বিষয়, আমাদের সিনিয়র অনেক নেতৃবৃন্দ এবং আরও চট্টগ্রাম শহরেরও 2-1 পাওয়ারশালী শিল্পপতি। তো ওনার কাছে যাওয়ার পরে উনি তখন বললেন যে ভাই আপনারা তো আসছেন, এখানে তো আমার 2জন লোক দেখছি না। ওনারা আশ্চর্য হয়ে গেলেন যে কি 2জন লোক মানে? তখন বললেন যে না, আমি 2 বদরুলকে দেখছি না, 2 বদরুল। আমি তখন ইউনিয়ন সেক্রেটারি, আরেক বদরুল ছিলেন বিএসসি বদরুল, ওনার বাড়ির পাশে, উনি ছিলেন সভাপতি। যে ওনাদেরকে ছাড়া তো হবে না, ওনাদের সাথে আপনি কথা বলেছেন আপনারা? বলো যে হ্যাঁ। বলো যে না, ওনারা আমার কাছে আসতে হবে, সরাসরি বলতে হবে, তারপর কাজ হবে। সেই সিনিয়র নেতৃবৃন্দ, চট্টগ্রাম শহরের শিল্পপতি, তাদেরকে আবার চট্টগ্রাম পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার এলাকার নেতৃবৃন্দকে নিয়ে আসে। হ্যাঁ, এই যে নেতৃত্বের, আপনি বললেন যে নেতৃত্বের এই কর্মীদেরকে অথবা নেতাদেরকে কীভাবে উনি মূল্যায়ন করতেন, তখন উনি পাঠা দিয়েছেন যে বলছেন যে ওনাদেরকে নিয়ে আসবেন, মোবাইলে কোনো কথা হবে না, সরাসরি আসলে ওনাদের সাথে কথা বলে তারপর আমি সিদ্ধান্ত দেব। দেখেন কোথায় ঢাকা আর কোথায় চট্টগ্রাম, তখন তো এত যোগাযোগ এত সহজ ছিল এত সহজ ছিল না। আমি তখন ওনার সাথে ওই আইএসডি মোবাইল যে দোকান ছিল, দোকান থেকে ওনাকে হেলো বললাম যে ভাই আসসালামু আলাইকুম, আমরা তো বদ্দা হিসেবে কথাবার্তা বলতাম, হেলো বললাম যে আসসালামু আলাইকুম বদ্দা, কেমন আছেন? তখন বললো যে ভালো আছি, এই তুমি কোথায়? ঢাকা আসো। অমুক অমুক আমার কাছে আসছিল, ঢাকায় আসো ওদেরকে নিয়ে। এই যে তৃণমূলের নেতৃবৃন্দের যে মূল্যায়ন অথবা এই যে নেতৃত্বের প্রতি ওনার যে একটা বিশ্বাস, আস্থা ছিল, এটা বর্তমান সময়ের রাজনীতি খুব একটা পাওয়া যায় না। বর্তমান সময়ের রাজনীতিতে এই একটা বিষয় আমি একেবারে বলে ফেলি। আমার একদম একদম কাছে থেকে যেটা দেখেছি, আমাদের এলাকায় আমাদের এই ইউনিয়নে, আমি যেহেতু ইউনিয়নে কাজ করেছি, আমাদের সিসিসি উচ্চ বিদ্যালয় এটা বন্ধ হয়ে গেছে, ম্যানেজমেন্ট বন্ধ করে দিয়েছে, ওনাকে দিয়ে প্রেশার দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব কোনো জায়গা নেই, কর্পোরেশন বন্ধ করে দিয়েছে, গেট বন্ধ করে দিয়েছে। আমরা কী করছি তখন, এই প্রতিষ্ঠান চালানোর জন্য ওনার কাছে ধর্ণা দিলাম। উনি সেটাকে এই ম্যানেজমেন্টকে ডেকে শিল্পমন্ত্রীর সাথে কথা বলে উনি প্রতিষ্ঠানটা, এই শিক্ষা প্রতিষ্ঠানটা চালু করেন। এটা কিন্তু চট্টগ্রামের মধ্যে সবচেয়ে অনেক ভালো প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, চট্টগ্রাম কেমিক্যাল কমপ্লেক্স সিসিসি উচ্চ বিদ্যালয় যেটাকে বলে, খুব ভালো অবস্থানে বারকুন্ডে এখনও আছে। তো আমি গেছি যে ওই প্রতিষ্ঠানের ইয়ের জন্য, এমপিওভুক্তির জন্য, ডিও লেটারের জন্য। সকাল 10টায়, উনি তখন মন্ত্রী, তো এইরকম বসেছিল, ওনার সামনে বড় টেবিল, সেক্রেটারিয়েট টেবিল, মন্ত্রীর টেবিল তো বুঝেন, আমি আর উনি আর কেউ নাই। ওই সময়ে ওনার পিএস ওই যে শকত ছিল, তো ওই শকত গিয়ে বলছে, স্যার আপনার কাছে একজন লোক আসছেন বরিশাল থেকে, ভোলা থেকে। তো উনি বললো যে হ্যাঁ আসতে বলো। তো উনি ওই লোকটা আসলেন, আসে ওনাকে একটা এই যে ছোটো লেখার কথা বললাম, উনি ওনাকে একটা ভিজিটিং কার্ড ধরা দিলেন, আমাদের এক সিনিয়র নেতার, তখনকার আরেকজন মন্ত্রী।
তখন উনি পড়ে দেখলেন, দেখে উনি হাসতেছেন। হেসে উনি বললেন যে ভাই ঠিক আছে, ওনার কাছে তো সুবিধা আছে, উনি সুবিধা না দিয়ে আমার কাছে কেন পাঠালেন আমার বন্ধু। উনি কী করলেন, আমার একটা ধারণা ছিল টেবিলটা ছিল অনেক বড়, উনি মানি ব্যাগটা বের করে আমার মনে হচ্ছে যেন ওই টেবিলের নিচে দিয়ে টাকা গুনতেছেন। খুব খেয়াল করেন। তো ওনাকে এই পাশ দিয়ে টাকাটা দেওয়ার জন্য উনি চেষ্টা করছেন। উনি বলছেন, স্যার আমি তো আপনার কাছে একটা প্রজেক্টের জন্য আসছিলাম। এলকেসি সিদ্দিকী সাহেব তখন বললেন যে ভাই আমি তো আপনাকে প্রজেক্ট দিতে পারবো না, বলছেন আমাকে একটা খাল কাটার প্রজেক্ট দেন। বললো যে না আমি দিতে পারবো না, আমার যে বন্ধু পাঠিয়েছেন উনিও তো মন্ত্রী, ওনার কাছে তো প্রজেক্ট আছে, উনি দেন না কেন আপনাকে? আমাকে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে তো মন্ত্রী বানাইছেন এই কারণে না যে আপনাকে প্রজেক্ট দিব, আপনি সেই প্রজেক্ট নিয়ে আপনি তসরফ করবেন, মেম্বার চেয়ারম্যান খাবে, আপনি খাবেন, এই লাইবিলিটি আমার নেত্রীকে দিব, সেই রাজনীতি আমি করি না। এই যে সততা, নীতি, নৈতিকতা, এত ভালো মানুষ বর্তমান সময়ে রাজনীতি খুব কমই আছে, খুঁজে পাওয়া খুব খুব কঠিন। কঠিন। আমরা আসবো আপনার কাছে আবার। জনাব সাইফুল ইসলাম শিল্পী, আমরা একটু আপনার কাছে শুনতে চাই যে ওনার একজন নেতা হিসেবে, একজন মন্ত্রী হিসেবে, একজন এমপি হিসেবে ওনার অনেকগুলো অবদান আছে। তাহলে সেক্ষেত্রে কোন কোন অবদানগুলোকে ধরেন, ওনার কোন ভূমিকা অথবা কোন পদক্ষেপগুলোকে আপনি আগে রাখবেন? আমার একটা জিনিস মনে আছে, আমার বাড়িটা একদম সাগরের সাথে লাগানো, কাছাকাছি, বঙ্গোপসাগরের সাথে কাছাকাছি, মানে কয়েক মিনিটের দূরত্ব। তখন সারা সীতাকুণ্ডের মধ্যে একটা হয়েছিল যে সাগর গ্রাস করতেছে, মানে সবার ভাঙ্গন এত রোধ করা যাচ্ছে না এরকম। আমার এটুকু মনে আছে যে এলকে সিদ্দিকীর মাধ্যমে এলকে সিদ্দিকী নিজেই পাশ করিয়ে থেকে সংসদ থেকে যে একটা বেড়িবাঁধের ব্যবস্থা করেছিলেন, যেটা শুধু এখন না তখন না, এখন এটা আগামী যতদিন থাকে এই বেড়িবাঁধটা এখনো আছে এবং অনেক শক্ত বিন্দু পরিমাণ যে পাথর ফেলিয়ে যে বেড়িবাঁধটা করছে, আমার এটা মানে আমি যতদিন এটা স্মরণ রাখবো এখনো এটা আছে যে এই বেড়িবাঁধের কারণে সীতাকুণ্ড এখনো ঠিকই আছে। আমাদের বিশেষ করে উপকূলীয় এলাকা যে আমাদের এই বেড়িবাঁধটা পরবর্তীতে অবশ্যই শিপ ব্রেকিং এয়ারটিয়ার হওয়ার পর কিছুটা হলেও ওটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরপর তার হয়নি। এত বড় একটা কাজ হয়েছে। তারপরে আপনার যে উনি শুধু রাজনীতিবিদ না, বহুমুখী প্রতিভার একটা ছিলেন, মানুষ ছিলেন, মানে আন্তর্জাতিক অনেক স্বীকৃতি তার, এগুলো বলে শেষ করা যাবে না। আমার মতো আইবির প্রেসিডেন্ট ছিলেন, এখন আমি আপনি ওইরকম রাজনীতিবিদ আসলে বিরল, মানে সীতাকুণ্ড বল না, আপনি যে পানি সম্পদ মন্ত্রী ডেপুটি স্পিকার, ওনার বিরুদ্ধে একটা দুর্নীতির বা কোনো কিছুর কোনো অভিযোগ কেউ তুলতে পারে নাই। এমনকি আওয়ামী লীগ সরকার, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার বা এরশাদ সরকারের সময়ও ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা এরকম রাজনীতিবিদ আসলে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার আপনার আসবো। আমরা জনাব জহুরুল আলম আসছি আপনার কাছে। এই যে বললেন যে উনি একজন সততার দৃষ্টান্ত, তাহলে আমাদের তো আমরা জানি যে রাজনীতি একটু জটিল, একটু কুটিল, একটু ভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হয় রাজনীতিতে টিকতে হলে। কিন্তু তাহলে এলকে সিদ্দিকীর মতো মানুষ কিভাবে এইভাবে রাজনীতিতে শীর্ষস্থানে চলে গেলেন? যে সততার ডেফিনেশন যেটা এলকে সিদ্দিকী মহোদয়ের জন্য প্রযোজ্য ছিল, সততার ডেফিনেশন যে জন্য হয় সেটা ওই মহান ব্যক্তির জন্য প্রযোজ্য। সেই হিসেবে ওনার সততা, ওনার যে ক্ষুরদার কলম, উনি যে কলম সৈনিক, উনি লিখতেন ফেলে আসা দিনগুলি, এলকে সিদ্দিকী, কর্ণফুলী বহমান এলকে সিদ্দিকী আজাদিতে লিখতেন, পত্রিকা কলম আজাদিতে কলম লিখতেন। তাহলে ওই লেখনীগুলা উনি আবার এটা বই আকারে প্রকাশিত করেছেন। জাহানারা ব্রিক্স নামে একজন আমাদের ওইখানে উনি চাইছে, লোন চাইছে অগ্রণী ব্যাংক থেকে। তো উনি অগ্রণী ব্যাংক থেকে লোন চাওয়ার পরে উনি যেহেতু চেয়ারম্যান, তো বোর্ড এটা উপস্থাপন করতে হবে। তো ওকে উনি বললো যে রেহান, ওর নাম ছিল রেহান, তুমি আমাকে কত দিবে? তখন ওই রেহান তো চিন্তা করতেছে কিরে, এলকে সিদ্দিকী সাহেব এত সৎ মানুষ, উনি কি বললো এটা? বলে তুমি আমাকে একটা কিছু দিতে হবে। তো দেওয়ার পরে তখন বললো যে তুমি আমাকে এত টাকা দিবে। ওই লোকটা তো বেহুশ, কিরে এ সৎ মানুষ। তখন ওইটা নিয়ে আসছে, পার্সেন্টেজটা নিয়ে আসছে। আসার পরে ও মুখে ডাকছে, ডাকার পরে কত ফোন দিচ্ছিল স্কুলের প্রধান শিক্ষককে খবর দাও, ফোন দিচ্ছিল স্কুলের প্রধান শিক্ষককে খবর দাও, আসতে বলো রেহান ওকে দিয়ে দাও।
স্কুলে ওটা ফন্দিশিলা স্কুলের ডেভেলপমেন্টের জন্য, আমার জন্য না। আমি তোমার সীতাকুণ্ডের উন্নয়ন, ফন্দিশিলা লেখাপড়া অনেক পিছিয়ে আছে, ওই জন্য ওই এলাকার শিক্ষা উন্নয়ন করতে হলে আমাকে ডেভেলপ করতে হবে শিক্ষা। তো এখন তো আমার কাছে টাকা নাই, তো আমি তোমার সহযোগিতার ওই জন্য নিয়েছি আমি। দেখেন এভাবে উনি এইভাবে তিনি মানে ওই লোক তখন বলতেছে আরে আমি তো মনে হচ্ছে ওনার জন্য কথা, আমার ওইটা দিকে আমার এটা কত টাকা আছে আমাকে তাকাই তো না, শুধু আমাকে বললো যে মুখের খবর দাও, আসছে ও মুখের খবর দাও। ফন্দিশিল স্কুলের মাস্টার হারুন ভুঁইয়া আমার এলাকার সাবেক চেয়ারম্যানের ছেলে, 69 সালে যে চেয়ারম্যান ছিল মফিজুর রহমান চেয়ারম্যানের ছেলে হারুন ভুঁইয়া। ধন্যবাদ আপনাকে। আমরা আপনার মূল্যবান তথ্যের জন্য আমরা জানলাম যে আপনার থেকে যে একজন প্রকৌশলী, একজন নেতা অথবা একজন মন্ত্রী এলকেসি দিয়ে কীভাবে তার এলাকার জন্য ভূমিকা রেখেছেন। জনাব বদিউল আলম বদরুল, আমরা একটু আপনার কাছে জানতে চাইব যে উনি তো মিশতেন সবার সাথে, উনি ছিলেন অনেক উচ্চশিক্ষিত একজন মানুষ, ওনার পরিবারের সবাই ছিল উচ্চশিক্ষিত, সাধারণ মানুষের সাথে মিশার বিষয়টাকে উনি কিভাবে দেখতেন? যেটা আমি দেখেছি একদম কাছ থেকে, আমরা এই আপনার এই বলতেন যে আমার সীতাকুণ্ড তো শুধু আমি না, বিএনপির এমপি না, সর্বসাধারণের এমপি, সবাই আমাকে ভোট দিয়ে বানাইছে, আমি সবার জন্য কাজ করব। তার একটা জ্বলন্ত উদাহরণ, আমরা যখন ভোট ক্যাম্পেইনে ওনার যখন 2001 সালে নির্বাচন 1 সালে ভোট ক্যাম্পেইনে যখন গেছি আমাদের এলাকায়, এক আওয়ামী লীগ উনি কি করছেন, আমাদের ওই যে রাস্তার মধ্যে একটু কাদা ছিল, অক্টোবর মাস ছিল, হ্যাঁ, তখন আমি ইলগিস সিদ্দিকী সাহেবকে, আমরা এই আমাদের জহুর ভাই ছিলেন, আমাদের আরও অনেক নেতৃবৃন্দ ছিলেন, আমরা ওই যে এই বাড়ি দিয়ে ওই যে যদি আমি একটা বাড়ি দিয়ে যদি দিয়ে যাই তাহলে দেখা যায় যে ওখানে কাদা নাই, তো আমরা ওইখান দিয়ে ওনাকে নিয়ে যাওয়ার জন্য আমরা বাড়িতে ঢুকাইলাম, আরেকটা বাড়িতে, যেই বাড়িতে যাবে ওই বাড়ির একজন লোক এসে পথ বন্ধ করে দিল, যে বললো যে এখান দিয়ে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? বলো যে এখানে যাওয়া যাবে না, আপনার রাস্তা আছে, রাস্তা দিয়ে যান, এখান দিয়ে আসবেন কেন আমাদের বাড়িতে? আমরা ওইখানে এলগিস সিদ্দিকী সাহেব আর গণসংযোগ করলেন না, উনি বন্ধই করে দিলেন। একটু সোজা মানুষ, সহজ সরল মানুষ, শান্তিপ্রিয় মানুষ, কিন্তু মেজাজটা ওনার এত এই পর্যায়ে গেছে, উনি ওইখানে বন্ধ করে দিলেন যে আর আজকে আর গণসংযোগ হবে না। পরে উনি আর ওখানে গণসংযোগ করে নাই, পরে আমরা ওনার ওয়াইফকে দিয়ে সেখানে গণসংযোগ করিয়েছি। কিন্তু পরে যখন উনি মন্ত্রী হলেন, যেই লোক ওনার পদ রুদ্ধ করলেন, সেই লোককে দেখলাম একদম একটা নিয়ে, একটা খামের মধ্যে একটা চিঠি নিয়ে ইলগিস সিদ্দিকী সাহেবের সামনে বসা। ওই টাইমে আমি যাই পৌঁছলাম, ওই লোক তো আমাকে দেখে খুব বিব্রতকর অবস্থা। ইলগিস সিদ্দিকী সাহেব তো ওনাকে চিনেন, দেখছি তো ওই ঘটনা করছেন, পদ আটকাছেন, কিন্তু সামনে আরেকজন লোক ছিল, ওর জন্য মানে ও নিয়ে গেছে ওই লোকটাকে সাহস করে। তো আমিও বসে আছি, আমি অনেকক্ষণ বসে আছি, মানে আমি কথা বলার সুযোগটা দিচ্ছি না। তো আমারও উনি বলতেছেন যে বদরুল তুমি একটু ঘুরে আসো, দেখতেছে যে আপনি মানে আপনি হ্যাঁ বদরুল তুমি একটু ঘুরে আসো। তো আমি একটু ভিতর রুমে গেলাম, দেখলাম যে ওই লোক ওই সিঁড়িটা বের করে দিল রিকমেন্ডেশনের জন্য। করছেন কোন একটা বিষয় উনি রিকমেন্ড করছেন, উনি করে দিয়েছেন, আমি জানালা দেখতেছি, উনি আমি আসার আগে উনি তড়িঘড়ি করে উনি চলে গেলেন। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাইজান বদ্দা আমরা যে করলেন, এই লোকটাকে আপনি চিনেন? বলো যে এটা চিনি না, এটা আমাকে গণসংযোগে যাওয়ার সময় যে বাধা দিয়েছে সেই লোকটাই তো। তাই বললাম যে উনি ওনাকে আপনি করলেন, উনি আওয়ামী লীগের লোক। ধন্যবাদ আপনাকে, আমরা অনেক মূল্যবান তথ্য, অনেক অভিজ্ঞতা সম্পন্ন করতে পেরেছি। আমরা একটু সর্বশেষ, আমরা একটু শেষ দিকে একেবারেই আমরা একটু সাইফুল ইসলাম শিল্পী আপনার কাছে আসতে চাচ্ছি। সেটা হচ্ছে আপনি যেমনটি বলছিলেন, উনি বেড়িবাঁধ দিয়ে উনি সীতাকুণ্ড উপকূলকে উনি সুরক্ষিত করার জন্য ভূমিকা রেখেছেন। ওনার এরকম আর কি কি অবদান যেটি উনি সীতাকুণ্ডের জন্য অথবা আমাদের চট্টগ্রামের জন্য করে গেছেন? এছাড়াও উনি যে সীতাকুণ্ডের যে উন্নয়নের মডেল বলা যায় তৎকালীন, যে আপনি দেখেন বাখরাবাদ গ্যাস, তারপরে বিদ্যুৎ, যে বিদ্যুৎটা পুরো সীতাকুণ্ড সর্বত্র ছড়িয়ে দিয়েছে, কিন্তু আপনার এই এলকে সিদ্দিকী সাহেবের আমলে উনি শুধু
একবার নয় বারবার নির্বাচিত হয়েছেন, বারবার উনি মানুষের কাছে পৌঁছেছেন, মানুষের প্রতিশ্রুতি রক্ষা করেছেন, যার কারণে সীতাকুণ্ডের জনগণ নির্দ্বিধায় ওনাকে বারবার নির্বাচিত করেছেন ওই সীতাকুণ্ডের অভিভাবক হিসাবে। আপনি দেখেন যে বিদ্যুৎ, গ্যাস, তারপর আপনার যে স্থাপনা সীতাকুণ্ডের, আপনার যে সীতাকুণ্ডের শিপব্রেকিং যে আজকে আলোকিত, ওটার পিছনেও কিন্তু আপনার এলকে সিদ্দিকীর অবদান আছে, হ্যাঁ, যেটা এখনো পর্যন্ত এটা কেউ করতে পারবে না। তো এই ধরনের আসলে নিজে এক দেশপ্রেমিক যাকে বলা হয়, দেশপ্রেমিক এবং নির্লোভ রাজনীতিবিদ, নিঃস্বার্থভাবে যে মানুষের জন্য এবং ব্যক্তিত্ব সম্পন্ন, আপনার প্রকৌশলী হতে উনি আর উন্নয়নটা বুঝতেন এবং উনি শুধু দেশকে নয় আন্তর্জাতিকভাবে দেশকে আলোকিত করেছেন। এবং উনি শুধু এই যে সীতাকুণ্ডের কথা বললে হবে ওটাতে হয়তো স্বার্থ হয় যে উনি সারা দেশ এবং সারা আন্তর্জাতিকভাবে দেশের জন্য এই যে আপনি জাতিসংঘের সদস্য হয়ে সিনেট সদস্য হয়েছেন এবং উনি আন্তর্জাতিকভাবে আলোকিত, উনি মানে আন্তর্জাতিকভাবে পরিচিত একজন নেতা। শেষ করতে হচ্ছে, আমাদের সময় স্বল্পতার জন্য আমরা অনেক মূল্যবান তথ্য পেয়েছি, অনেক কিছু জেনেছি ওনার সঙ্গে, আমরা সমৃদ্ধ হয়েছি, আমাদের দর্শকদেরকে আপনারা জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, একজন মানুষ চলে যান কিন্তু তার সিদ্ধান্ত থেকে যায়, তার সিদ্ধান্তের ফলাফল থেকে যায়, তার ভূমিকা থেকে যায়, তার কর্ম থেকে যায়। একজন মানুষের এই ভূমিকাগুলো তার পরবর্তী প্রজন্ম কিভাবে মনে রাখেন, কিভাবে সেটিকে স্মরণ করেন, সেটি আসলে গুরুত্বপূর্ণ। জনাব এলকে সিদ্দিকী সেই গুরুত্বপূর্ণ, সেই সময়ের পরীক্ষায় উনি উত্তীর্ণ একজন মানুষ। আমরা ওনার এলাকার মানুষের ব্যক্তিদের কাছ থেকে আমরা শুনলাম ওনার সেই ভূমিকার কথা, যেটি আজীবন মানুষ মনে থাকবে। একজন এলকে সিদ্দিকী, যিনি 2014 সালের 1 আগস্ট উনি এই পৃথিবী ছেড়ে আমাদের ছেড়ে চলে গেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।